চাষি আহাদ মাঠ থেকে বাড়ি এসে তার মেয়েকে পানি দিতে বলে। মা রূপা, বাড়িতে আসিস না? কি রে মা, তোর মনটা এমন খারাপ কেন আজ? মাকে বলেছি আজ একটু নদীতে গোসল করতে যাব, কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছে না, এজন্য মনটা একটু খারাপ। ওই নদীটা নাকি অনেক ভয়ঙ্কর, তুই তো জানিস। ভয়ে কেউ নদীর ধারে কাছেও যায় না। ওগুলো তোমাদের মনের ভুল বাবা, যাই না, আমি একটু গোসল করতে যাই না বাবা। আমি তোকে বলেছি না নদীতে যাওয়া যাবে না গোসল করতে? জানিসই তো তোর বাবা মানুষের খেতে কাজ করে, কোন রকমের সংসারটা চালাচ্ছে, তোর কিছু হলে টাকা কোথায় পাবে চিকিৎসা করানোর জন্য? আহা, যাক না মেয়েটা একদিন গোসল করতে, কিচ্ছু হবে না। অনেকেই তো গোসল করে নদীতে, আমিও নদী থেকে গোসল করে আসি প্রতিদিন। তোমরা বাপ মেয়ের যা ইচ্ছে তাই করো, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। আমিও তাহলে নদীতে গেলাম। যাচ্ছি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, আমাকেও মাঠে যেতে হবে। আজ নদীতে ইচ্ছে মতো গোসল করব, বাবা মাও আমার সাথে নেই, কেউ গোসল করার জন্য আমাকে বকাও দিতে পারবে না। রূপা নদীতে নামে গোসল করতে। গোসল করতে করতে রূপার চোখ যায় একটা মাছের ওপর। আহারে, কি সুন্দর এই মাছটা! আমি তো আগে এত সুন্দর মাছ কখনো দেখিনি, কিন্তু ওই মাছটা এমন ছটফট করছে কেন? গিয়ে দেখি তো। এই মাছটা তো কাদায় আটকে গেছে দেখছি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না সুন্দর মাছ? সেজন্য এমন ছটফট করছো? এই মাছটাকে আমি আমার সাথে নিয়ে যাব। রূপা মাছটাকে নিয়ে বাড়িতে চলে আসে, একটা পাত্রে রেখে দেয়। আজকে আমি সারা দিন তোমার সাথে গল্প করব, তোমাকে একটা নাম দিই, দাঁড়াও। আজ থেকে তোমার নাম মায়া, তোমার চেহারায় অনেক মায়া। আমার বাবা মাও সেটাই বলে, আমার চেহারায় নাকি অনেক মায়া, সেজন্য আমার বাবা মাও আমার নাম রেখেছে মায়া। কি মায়া মাছ, তুমি দেখি কথাও বলতে পারো? হ্যাঁ রূপা, আমি কথা বলতে পারি, তুমিও খুব মিষ্টি। তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসো না, এতটুকু জায়গার ভেতরে থাকতে আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি তো ছোট মায়া মাছ, তাহলে কেন তোমার কষ্ট হচ্ছে? আমি মনে করেছিলাম তোমার সাথে খেলা করব, অনেক গল্প করব। চিন্তা করো না রূপা, আমি তোমার সাথে অনেক গল্প করব, তুমি প্রতিদিন নদীর পাড়ে যেও। ঠিক আছে মায়া মাছ, তোমার যখন কষ্ট হচ্ছে তখন আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসছি। রূপা মায়া মাছকে নিয়ে নদীর পাড়ে যায়। একটু দাঁড়াও মায়া মাছ, আমি তোমাকে পানিতে ছেড়ে দিচ্ছি। রূপা মায়া মাছকে পাত্রের ভিতর থেকে নিয়ে পানিতে ছেড়ে দেয়, সাথে সাথেই মায়া মাছ বলে, ধন্যবাদ তোমাকে রূপা, তোমার মনটা অনেক ভালো। এটা বলে মায়া মাছ একটা মৎস্য কন্যায় রূপান্তরিত হয়। তুমি কে? তুমি কোনো পরী নাকি? এইখানে কিভাবে এলে? ভয় পেও না রূপা, আমি হলাম মৎস্য কন্যা, পানি নিচেই আমার বাস। আমি খেলতে খেলতে এই চোরা কাদায় আটকে গিয়েছিলাম। তুমি তো মৎস্য কন্যা, তাহলে মাছ হয়ে কেন চোরা কাদায় আটকে ছিলে? আমি যদি মৎস্যকন্যা হয়ে থাকতাম তাহলে কিছু খারাপ মানুষ আমাকে ধরে নিয়ে যেত, কিছু টাকার জন্য তারা আমাকে নিয়ে ব্যবসা করত। এজন্য তুমি মাছ রূপে ছিলে? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো মায়া। তোমাকে অনেক ধন্যবাদ রূপা, আমাকে বাঁচানোর জন্য। আর কিছু সময় পানি ছাড়া থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে মারাই যেতাম। আজ থেকে আমরা বন্ধু। সত্যি বলছো তুমি মায়া বন্ধু? জানো আমি গরিব,
সেজন্য আমার সাথে কেউ বেড়াতে চায় না, ঘুরতে যেতে চায় না। দুঃখ করো না বন্ধু, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। যাবে আমার সাথে? কোথায় নিয়ে যাবে আমাকে মায়া বন্ধু? পানির নিচে আমাদের রাজ্যে। চলো, তোমাকে আজ আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। সত্যি বলছো তুমি? আমাকে নিয়ে যাবে তোমাদের রাজ্যে? আমার যে কি আনন্দ হচ্ছে। মায়া মাছ রূপ ধারণ করে আর রূপাকে তাদের রাজপ্রাসাদে নিয়ে যায়। মা, ও মা, তোমরা কি রুমে আছো? কোথায় ছিলি রে মায়া তুই? তোকে কত খুঁজেছি জানিস, কিন্তু কোথাও খুঁজে পাইনি। নদীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব জায়গায় খুঁজেছি। তোর মা তো মনে করেছে তোকে হয়তো জেলেরা ধরে নিয়ে গেছে, আর হয়তো কখনো তোকে দেখতে পারবে না। মা, আমি চোরাখাতে আজকে গিয়েছিলাম, আমাকে এই চাষি কন্যা বাঁচিয়েছে। চাষি কন্যা, তুমি বাঁচিয়েছো আমার মেয়েকে? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম। দাঁড়াও মা, আমি মৎস্যরূপে এসে তোমাকে আরো বলছি। মা জানো, রূপা গরিব, সেজন্য রূপার কোনো বন্ধু হয় না। রূপার মনে অনেক কষ্ট, এজন্য আমি বলেছি আজ থেকে আমি রূপার বন্ধু। এটা তুই ঠিক বলেছিস মায়ামা। আচ্ছা মা বাবা, আমি আমার বন্ধুকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যা, তবে পানির ওপরে কিন্তু যাস না। দেখলি তো, এই চাষি কন্যা না থাকলে কত বড় বিপদ হয়ে যেত আজ। মা, রূপাকে আমি আমাদের মৎস্যপুরী আর পানির নিচটা ঘুরে দেখাবো। দাঁড়া মাইয়া, চাষি কন্যা রূপাকে আমি পানির নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। মৎস্যরানী জাদু করে রূপাকে পানির নিচে থাকার ব্যবস্থা করে দেয়। এখন থেকে তোমার যখন ইচ্ছা তখন পানির নিচে তোমার বন্ধুর কাছে আসতে পারবে। তুমি যদি কখনো পানিতে ডুবেও যাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি সেখানেও শ্বাস নিতে পারবে। ধন্যবাদ মৎস্যরানী আপনাকে। এবার চলো রূপা বন্ধু, দেরি হয়ে যাচ্ছে তো। চলো, আগে তোমাকে আমাদের ফুল বাগান দেখাই। ঠিক আছে, চলো। মায়া রূপাকে নিয়ে তাদের ফুল বাগানে যায়। কি সুন্দর এই ফুল বাগানটা, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমাকে চিমটে দাও তো। আমি তো কোনো স্বপ্ন দেখছি না, এটা তো সত্যি। তোমাদের মৎস্যপুরীটা অনেক সুন্দর, মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। তোমাদের পৃথিবীটাও আমার খুব ভালো লাগে, কিন্তু যেতে পারি না কারণ মানুষরা খুব স্বার্থপর। আচ্ছা এসব বাদ দাও, তোমাকে ফলের বাগান, ঝিনুক, শামুক আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তাড়াতাড়ি চলো বন্ধু, আমার যে আর তর সইছে না। তোমাকে আগে ফলের বাগান দেখাবো। বন্ধু, তোমার যত ইচ্ছা এখান থেকে ফল খাও। এগুলো কেমন ধারা ফল গো? এমন ফল তো আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর দেখতে, না জানি খেতে কত সুন্দর। রূপা ফল বাগান থেকে অনেক ফল খায়। এরপর মায়া রূপাকে তাদের সমস্ত মৎস্যপুরী ঘুরে দেখায়। মায়া বন্ধু, এখান থেকে আমি কিছু ঝিনুক নেব, আমার খুব পছন্দ হয়েছে। তোমার যতগুলো ইচ্ছে তুমি নিতে পারো বন্ধু। এবার আমাকে বাড়ি যেতে হবে মায়া বন্ধু, অনেক দেরি হয়ে গেছে যে, না জানি বাবা মা কত চিন্তা করছে। ঠিক আছে চলো, বাবা মায়ের সঙ্গে দেখা করে তোমাকে আমি নদীর ওপরে দিয়ে আসবো। মায়া রূপাকে নিয়ে মৎস্যপুরীতে যায় আর মৎস্যরানীকে বলে, মা বাবা, রূপা চলে যাবে বলছে, তাই তোমার কাছে নিয়ে এলাম দেখা করাতে। রূপা, তুমি চলে যাবে? আমাদের রাজ্যে থেকে যাও। না মৎস্যরাজ, বাবা মা হয়তো অনেক চিন্তা করছে।
থাকবে না যখন, তখন আমি তোমাকে একটা উপহার দিচ্ছি আমার মেয়েকে বাঁচানোর জন্য। মৎস্যরানী জাদু করে একটা পাতিল নিয়ে আসে। এই নাও, এই পাতিলটা আমি তোমাকে উপহার দিলাম। এই পাতিলের কাছে তুমি যা চাইবে তাই দিবে, তবে একদিনের ভিতর একবারই এই পাতিল তোমাদের কথা শুনবে। দেখবে তোমাদের সব কষ্ট চলে যাবে। ধন্যবাদ মৎস্যরানী আপনাকে, আপনারা অনেক ভালো। আমি আবার আসবো আপনাদের এখানে। রূপা সবার কাছ থেকে বিদায় নেয়, মায়াকে নিয়ে নদীর ওপরে চলে আসে। আসি মায়া বন্ধু, আবার দেখা হবে। টাটা রূপা বন্ধু, আবার এসো কিন্তু। রূপা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। গিয়ে দেখে তার মা কাঁদছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো আর কি করব বল? কোথায় ছিলি তুই সারাদিন? আমি আর তোর বাবা মিলে কত খুঁজেছি তোকে। বাবা কোথায় মা? তোর বাবা তোকে খুঁজতে গেছে। এবার বল, কোথায় ছিলি তুই? রূপা তার মাকে সব ঘটনা খুলে বলে। তুই সত্যি বলছিস? কই কই দে তো পাতিলটা আমার কাছে। রায়হানা জাদুর পাতিলের কাছে খাবার আর টাকা চায়, সাথে সাথে জাদুর পাতিল খাবার আর টাকা দেয়। সত্যি তো, আমাদের আর কোনো কষ্ট হবে না রে মা। তোর বাবা যে কি খুশি হবে। মৎস্যরানীর উপহারের জন্য রূপারা অনেক বড় লোক হয়ে যায়। রূপা প্রায় মায়ার সঙ্গে দেখা করতে নদীতে যায়। মায়া মাছ হয়ে রূপার সাথে অনেক গল্প করে। মাঝে মাঝে রূপা মৎস্যপুরীতেও ঘুরতে যায় মায়ার সাথে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। হরিপুর গ্রামে বাস করত এক গোয়ালা আর গোয়ালিনী। গোয়ালা অনেক ভালো এবং সৎ, কিন্তু গোয়ালিনী ছিল অনেক লোভী। একদিন, বউ বউ, কোথায় গেলে? আমার যে দুধ নিয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে বাজারে। আসছি গো পাতলা, আরে ও কিছু না, তুমি যাও তো, বাজারে যাও। গোয়ালা কোনো কথা না বলে বাজারে চলে যায়। দাদা, আমায় এক পোয়া দুধ দাও তো। এই নাও। এই ধরুন আপনার টাকা। এইভাবে গোয়ালার সব দুধ বিক্রি হতে থাকে। ওইদিকে গোয়ালিনী গরুর খাবার প্রস্তুত করছিল। সারা দিন খাটতে খাটতে জীবনটা আমার শেষ হয়ে গেল। এই সারা দিন গরুকে শুধু খাইতে দাও আর খাইতে দাও, এছাড়া আর কি আছে শুনি? যাই, খাবারটা মাখানো হলো, এবার গরুর সামনে দিয়ে আসি। গোয়ালিনী গরুর খাবার দিতে যাবে আর দেখবে বাছুর দুধ খেয়ে যাচ্ছে। মরণ, তোর সব সময় এত দুধ খাওয়া আসে কোথা থেকে? হ্যাঁ, সর সর এখান থেকে, সর। সরবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। থাক এবার, এইভাবে দেখ কত মজা, সারাদিন শুধু খাই আর খাই। এই বলে গোয়ালিনী ঘরে চলে যায়। এইদিকে গোয়ালা দুধ বিক্রি করে বাড়িতে ফিরে আসে। দেখেছো বউয়ের কাজ? এইটুকু দুধের বাচ্চাটাকে কিভাবে বেঁধে রেখেছে। দিলে তো দিলে, বাছুরটাকে ছেড়ে দিলে তো। বলি, ও যে দুধ খেয়ে যাচ্ছে, আর দুধ খেয়ে গেলে আমরা পাবো কোথা থেকে? হ্যাঁ,
ওপরওয়ালা যা দেবে তাতেই হয়ে যাবে বউ। তোমার উপরওয়ালা যে একেবারে গোলা ভরে দিচ্ছে। আহা বউ, এমন ভাবে বলতে হয় না, বলি টাকাগুলো ধরো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, টাকাগুলো দাও। নাও। আর হ্যাঁ, আমাকে খেতে দাও তো, গরুটার জন্য ঘাস আনতে আমাকে মাঠে যেতে হবে। ঘরে দেখো গা, ভাত বাড়া আছে। কত টাকা! আমি এবার একটা গলার হার বানাবো। যাই, মধুর মাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই বউটাকে নিয়ে আর পারা যায় না, সারাক্ষণ এই দাও ওই দাও, কি যে করি। এই বলে গোয়ালা একটা কচি নিয়ে মাঠে চলে গেল। গোয়ালিনী মধুর মার সাথে গল্প করছিল। মধুর মা, তা তোমাদের গরুকে তো ওরা কি খাওয়াও গো? এত দুধ দেয়, জানো আমাদের গরু দুধই দিতে চায় না। শোনো ভাবি, এটা বলতে আমার স্বামী নিষেধ করেছে, কিন্তু না বলেও পারছি না। আমাদের গরুর ইনজেকশন দেওয়া হয়। ও, এই ব্যাপার। আমাদের গরুর তো কিছুই করা হয় না, দেখি আমিও ইনজেকশন দেব। এখন চলি ভাবি। এই বলে গোয়ালিনী বাড়ি চলে আসে। আর এসে দেখি আবার গরুর বাছুরে দুধ খাচ্ছে। দেখো দেখো, মিনসের কাজটা দেখো। এইভাবে যদি দুধ খাওয়ায় দেয় তাহলে আমার গলার হাড় বানানো হবে। এই বলে গোয়ালিনী বাছুরটাকে বেঁধে রাখে। থাক এখানে, এরপর থেকে দুধ খাওয়ার কথা চিন্তাও করবি না। শোনো, মধুর মাদের গরুর অনেক দুধ দেয়, ওরা তো গরুর ইনজেকশন দেয়, আর তুমি তো গরুর কোনো কিছুই করতে চাও না। দেখো বউ, এত লোভ করা ঠিক না। গরুকে ইনজেকশন দিয়ে দুধ বেশি বানানো ঠিক না। ও যা দিচ্ছে তা অনেক, বুঝেছো? অনেক না ছাই, আমি আরো চাই। আমি পারবো না গরুর ইনজেকশন দিতে, আমার ঘুম আসছে। সরো, আমি ঘুমাবো। দাঁড়াও, আমি কাল মধুর মার থেকে ইনজেকশন নিয়ে এসে দিব। বাছুরটা ছাড়ো, একটু দুধ খেয়ে নিক, তারপর দুধ দোয়াবো। আমি একটু আগে ছেড়েছিলাম, তুমি দুধ দোয়াও। এরপর গোয়ালা দুধ দোয়াতে বসে আর বাছুর কান্না করে। আমাকে দুধ না খাইতে দিয়ে মিথ্যা বললি। তোর ঘরে যে বাচ্চা আসছে সেও কোনোদিন দুধ পাবে না, এটা আমার অভিশাপ। নাও, এবার একটু ছাড়ো বউ, আমার দুধ দোয়ানো শেষ। দেখি দেখি কতটুকু হয়েছে। একটু দাঁড়াও, আমি আসছি। এ কি করছো তুমি? তুমি চুপ করে থাকো আর দেখে যাও আমি কি কি করি। যাও, এবার দুধ নিয়ে যাও বাজারে। তোমার এই কাজের জন্য দেখা যাবে আমাদের একদিন বড় শাস্তির মুখে পড়তে হবে। এই বলে গোয়ালা দুধের বালতি নিয়ে বাজারে যায়।
কিন্তু কেউ দুধ কিনতে আসে না তার কাছে। পাশের জনের কাছ থেকে সবাই নিয়ে নিয়ে চলে যায়। কি ব্যাপার, আমার কাছে কেউ আসছে না কেন? এই মালা, আমার কাছ থেকে দুধ নিয়ে যা। না না না, তোমার কাছ থেকে দুধ নেওয়া যাবে না, তুমি দুধে পানি মেশাও। এইভাবে কেউ গোয়ালার কাছ থেকে দুধ নেয় না। এই ওঠ ওঠ, এ কি বাছুর, উঠছে না কেন? ওঠ ওঠ, কি রে, উঠছিস না কেন? কি হয়েছে গো? কি আর হবে, তুমি আজ সারাদিন বাছুরটাকে দুধ খেতে দাওনি, এই জন্য বাছুরটা মারা গেছে। কি বলো? নাও, এবার দুধ বেশি বেশি করে দোয়াও। ভালোই হয়েছে, এখন আর বাছুর দুধ খাইতে পারবে না, আর বেশি দুধ হবে। বলি, কাল থেকে পানি একটু কম মিশিও, কারণ দুধ আর কেউ কিনতে চায় না। কি বলো? শোনো, কাল থেকে তুমি পাশের গ্রামে যাবে, বুঝলে? আর একটু বেশি দামে বিক্রি করবে, আর বলবে আমার দুধে অনেক পুষ্টি আছে, তাই দাম বেশি। দেখা যাক, কাল তো আসুক। কই গো, দুধ কই? এই তো নাও। পানি মেশাওনি তো? শোনো, কাল রাতে যা যা বললাম সেই মতো কাজ করো, বুঝলে? ঠিক আছে। বলি দাদা, তোমার দুধের দাম কত? দাদা, আমার দুধের পুষ্টি বেশি, তাই দাম একটু বেশি, 20 টাকা পোয়া। তা দাও তো 1 পোয়া। গোয়ালা এইভাবে সারাদিন বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে রাতে বাড়ি ফিরে আসে। কি গো, আমার কথায় কাজ হয়েছে না বলো? তা হয়েছে, কিন্তু ভাবছি কালকে নেবে নাকি। অত চিন্তা করো না, এখন ঘুমাও গিয়ে। পরের দিন গোয়ালা দুধ নিয়ে আবার পাশের গ্রামে যায়। বিকালে বাড়ি ফিরে আসে সে। কি গো, আজ যে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল? কি গো, কথা বলছো না কেন? তোমাকে কতবার বলছি দুধে পানি মিশিও না, তা আমার কথা শোনো না তো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এইদিকে গোয়ালা আর গোয়ালিনীর ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু গোয়ালিনীর বুকের দুধ পায় না, আর এইদিকে গরুও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। ও গো, এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে? মেয়েটা যে একটু দুধ পাচ্ছে না, কিছু একটা করো।
কি আর করব, গরুটাও তো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর আমার কাছে টাকাও নেই যে বাজার থেকে দুধ কিনে আনবো। এখন কি হবে গো? আমাদের মেয়েটা তাহলে দুধের অভাবে মারা যাবে। আমি আর কি বলবো, বলি শোনো, তোমার সাথে তো মধুর মায়ের অনেক মিল, যাও না একটু দুধ চেয়ে আনো। সে চেষ্টা না করে আমি কি বসে আছি? কি বলেছে? শোনো ভাবি, আমার মেয়েটা যে বুকের দুধ পাচ্ছে না, একটু দুধ দিবা আমার মেয়েটার জন্য? টাকা এনেছো? টাকা? ভাবি, পরে আমি পরিশোধ করে দেব। এ কথা বললে তো হবে না, আগে টাকা আনো, তারপর দুধ পাবে। জানি না ওপরওয়ালা আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে। এই সব কিছু তোর বউয়ের লোভের ফল। তোর বউ গরুর বাচ্চাটাকে দুধ না দিয়ে মেরে ফেলেছে, তাই ওই বাচ্চা আর তার মায়ের অভিশাপ লেগেছে তোর সংসারে। সাধু বাবা, আমার বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি কে তোকে ক্ষমা করবার? তোর লোভের ফলে যার সন্তান হারিয়েছে তার কাছে ক্ষমা চা। যদি ক্ষমা করে তাহলে তোর মেয়েকে বাঁচাতে পারবি। এই বলে সাধু অদৃশ্য হয়ে যায়। গোয়ালা আর গোয়ালিনী গরুর কাছে গিয়ে হাত জোর করে বলে, আমাকে তুই ক্ষমা করে দে, আমি লোভের ফলে অন্ধ ছিলাম। হ্যাঁ, তুই আমাদেরকে ক্ষমা করে দে আর আমাদের সন্তানকে বাঁচা। একটু দুধ দে। দেখো কেমন লাগে সন্তানের জন্য। আমারও এমনটাই লাগছিল যখন আমার সন্তান দুধের জন্য ছটফট করছিল। আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও, তবু আমার সন্তানকে আর কষ্ট দিও না। আমি যে তার কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার বউ না হয় অন্যায় করেছে, কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার অছিলায় আমাদের তুই ক্ষমা করে দে। ঠিক আছে, তবে মনে রাখিস, বেশি লোভ ভালো না, লোভে পাপ আর পাপে মৃত্যু। ঠিক আছে, আমার সারা জীবন মনে থাকবে। যা, একটা বালতি নিয়ে আয়। গোয়ালা একটা বালতি নিয়ে আসে আর গরু দুধ দেয়, আর সেই দুধ নিয়ে গিয়ে গোয়ালিনী বাচ্চাটাকে খাওয়ায়। এরপর থেকে গোয়ালিনী আর বেশি লোভ করতো না, আর আগের মতো সবাই গোয়ালার থেকে দুধ কিনতো। এইভাবে তারা তাদের সুখের সংসার শুরু করে। সোনাইপুর গ্রামে বাস করত এক জেলে। জেলে নদী থেকে প্রতিদিন যে মাছ মেরে আনতো, সেখান থেকে একটি মাছও সে বিক্রি করতে পারত না, কারণ তার বউ ছিল বড্ড মাছের পাগল। আহা, কি সুন্দর মাছ! ওগো, আজকের মাছগুলো তো দেখছি অনেক বেশি ভালো দেখতে। বলি শোনো না, আজ এই মাছগুলো বাড়িতেই রাখো না, কাল থেকে বরং হাটে বিক্রি করো। জানতাম আমি। হ্যাঁ রে দিবু, তোকে আমি বলেছিলাম না, আজও দেখবি তোর বউ হাটে মাছ নিয়ে যেতে দেবে না। হলো তো, সত্যি হলো তো আমার কথা। শিবু দাদা, তুমি চুপ করো তো। তুমি তো একটা মাছ পেলেই বিক্রি করতে নিয়ে যাও। তুমি কি করে বুঝবে মাছ খাওয়ার স্বাদ? এই চুপ করো তো, আর ঝগড়া করো না। প্রতিদিন তোমার এই একই কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। যাও, মাছগুলো কেটে রান্না করো। হে, এবার ঠিক আছে, প্রতিদিন এমন বাচ্চা লোকের মতো সব মাছ আমাকে দেবে। দিবুর কি মাছ পেটুক বউ রে বাবা! আরে এমন মেছো বউ যেন কারো না হয়, বাবারে বাবা। পরের দিন জেলে নদীতে আবার মাছ ধরতে গেল। কিন্তু সেদিন কোনো মাছ সে পেল না।
খালি হাতে বাড়ি ফিরতে দেখে জেলের বউ বলল, কই মাছ কই? আজ যে খালি হাতে ফিরিলে? বুঝেছি, আমি সব বুঝেছি। নিশ্চয়ই তুমি আজ সব মাছ বিক্রি করে বাড়ি এসেছো, তাই না? আরে না রে বাবা, বউ, আজ নদীতে কোনো মাছ পাওয়া যায়নি। এই বৃষ্টির সময় নদীতে মাছ পাওয়া চারটিখানি কথা নয়। এই সময় মাছেরা নদীর অনেক গভীরে চলে যায়। আমি সব বুঝি, আমাকে আর বোঝাতে হবে না। হা 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 হা। ও মা গো, কি স্বামী ছুটলো আমার! একটু মাছই না হয় খাই, তাই বলে আমার সাথে এমন করবে? আহ গিন্নি, থামো তো। কাল থেকে বেশি করে মাছ ধরে আনবো, এখন অন্তত থামো। পরের দিন জেলে আবার গেল নদীতে মাছ ধরতে। কিন্তু সেদিনও সে নদীতে কোনো মাছ না পেয়ে বাড়িতে ফিরে এলো। এভাবে বেশ কিছুদিন যাবার পরে জেলের বউ জেলেকে বলল, বউ, ও বউ, তোমার আবার কি হলো? এই সাত সকালে এভাবে কাঁদতে বসলে কেন? আমি মাছ ছাড়া আর একদিনও ভাত খেতে পারবো না। যেখান থেকে পারো আমার জন্য মাছ এনে দাও। এই সেরেছে বউ, দুবেলা দুমুঠো ভাত তাই ভালোভাবে খেতে পারি না। আমি কিভাবে তোমায় মাছ কিনে খাওয়াবো? এত কথা আমি জানি না বাবু, আমার মাছ চাই, আজই চাই, আর এক্ষুনি চাই। না হলে আজ থেকেই এই খাওয়া দাওয়া আমি বন্ধ করলাম। তোমার যেটা ভালো লাগে সেটাই করো। আর ভালো লাগছে না, সারাক্ষণ এই মাছের প্যান প্যানানি। উফ! একথা বলে জেলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একটা বুড়ি এলো জেলের বাড়িতে। বুড়িটি জেলের বউকে দেখে বলল, কি রে মা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ও কিছু না বুড়িমা। আমাকে দুটো খেতে দিবি মা? আজ দুদিন হলো কিচ্ছুটি খাইনি গো, যদি দুটো খেতে দিতিস। সে কি গো বুড়িমা, তোমার বাড়ি কোথায়? আগে তোমাকে এই গায়ে দেখেছি বলে তো মনে হয় না। আমার সে ঘর বাড়ি কিচ্ছুটি নেই রে মা। আমার সন্ধ্যা যখন যেখানে হয় আমি তখন সেখানেই থাকি। দে না দুটো ভাত খেতে। বুড়িমা, আমার কাছে যে খাবার বলতে শুধু জল দেয়া ভাতই আছে। এই সে ভালো যে আমি তোমাকে খেতে দিতে পারবো না বুড়িমা। সেই পানি দেওয়া ভাতই দে মা, এতেই চলবে আমার। জানো গো বুড়িমা, তোমাকে আমি বড় মাছের মাথা দিয়ে ভাত খেতে দিতে পারতাম, কিন্তু আজ কদিন ধরে আমার স্বামী একটাও মাছ পাচ্ছে না। আমাদেরও সে মুখের ভাতটুকু প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে গো। ও বুঝেছি, এই জন্যই বুঝি তোর মন খারাপ। মন খারাপ করিস না মা, মাছ পাবে তোর স্বামী, অবশ্যই পাবে। না গো বুড়িমা, শুনেছি এই বর্ষায় নাকি মাছ অনেক গভীরে চলে যায়, তাই মাছ পাওয়া যায় না গো। জানো তো বুড়িমা, মাছ যে আমার খুব প্রিয় খাবার, কিন্তু সেটাই আমি খেতে পারছি না গো। খাবি মা, খাবি,
আবার মাছ খাবি। অনেক সময় সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নেন, কিছু দিয়ে আবার কিছু না দিয়ে। হয়তো বা তারই কোনো পরীক্ষা এটা। জানি, সেই আশাই তো বসে আছি গো বুড়িমা। জানি না আমার কি হবে। আর কিছুদিন মাছ না খেতে পারলে তো আমার দমই বন্ধ হয়ে যাবে গো বুড়িমা। পাগলি মেয়ের কথা শোনো, তুই একটু করা, তবে তোর মনটা বেশ ভালো রে মা। শোন কি বলি, নদীর পাড়ের একটা গাছে দেখবি বড় করে একটা মৌচাকের শাক বাঁধা আছে। সেখানে পাবি তোর মাছ ধরার আসল জিনিস। তবে ওই মৌমাছির থেকে সাবধান, কামড়ালে কিন্তু সব শেষ রে। বুড়ি দিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে দিনা ফুলসহ কয়েকটি ছোট্ট গাছ ও একটু মধু নিয়ে নদীর ধারে এলো। নদীর ধারে এসে দেখলো ছোট্ট একটা গাছে বড় একটা মৌমাছির চাক। সে ফুলের গাছগুলো চাকের পাশে রেখে ফুলে কিছু মধু রাখলো। কিছুক্ষণ পরে সব মৌমাছি গিয়ে ফুল গাছে ভিড় জমাতে লাগলো। এই তো সুযোগ, দেখি তো এই চাকের ভেতরে কি এমন আছে। বুড়িমা যখন বলল, নিশ্চয়ই তখন ভালো কিছু আছে। দিনা মধুর চাকটা ভেঙে ভেতরে দেখল সেখানে একটা রূপোর জাল চিকচিক করছে। মা গো মা, কি সুন্দর রূপোর শাল! বুড়িমা গো, তোমার অনেক কৃপা। দিনা বাড়ি গিয়ে সব জেলের সাথে খুলে বলল। সব শুনে জেলে বলল, সত্যি বলছো বউ? এটা এটা রূপোর জাল? কাল থেকেই মাছ ধরতে যাব। বুড়িমা যখন দিয়েছে তখন নিশ্চয়ই ভালো কিছু হবে। পরের দিন জেলে রূপোর জালটা নিয়ে নদীতে গেল মাছ ধরতে। জেলে নদীতে জালটা ফেলবার সাথে সাথেই জালের ভেতরে অনেক মাছ বাঁধল। সৃষ্টিকর্তা, তোমার অশেষ কৃপা, তুমি স্বয়ং বুড়িকে আমার দ্বারে পৌঁছেছিলে। যাই, আজ আর মাছ ধরব না, আগে গিয়ে বউকে মাছগুলো দেখাই। জেলে খুশি মনে মাছগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। জেলের কাছে এত মাছ দেখে জেলের বউ আজ খুব খুশি হলো। এত মাছ, এত মাছ সব আমাদের? তা নয় তো কি, সব আমাদের। বউ, আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। হোগো, আমি বুঝতে পেরেছি, কোনো জিনিস একা খাওয়া ঠিক না। এই জাল হলো জাদুকরি জাল। গ্রামে যারা গরিব মানুষ আছে, কাল থেকে তোমার সাথে তাদের মাছ ধরতে নিয়ে যাবে। সেখান থেকে কিছু অর্থ তারাও পাবে, আর আমাদেরও মাছের অভাবটা পূরণ হবে। তোমার মাথায় তো বেশ বুদ্ধি আছে বলতে হয় বউ। ঠিক আছে, কাল থেকে তাহলে তাই হবে। পরের দিন জেলে ও কিছু লোক রূপোর জাল নিয়ে নদীতে গেল।
আর তারা নদীতে অনেক মাছও পেয়ে গেল। জেলে ভাই, মাছ এই ছোট ছোট হাঁড়িতে তো আর ধরছে না গো, বড় কোনো পাত্র লাগবে। এত মাছ এই ছোট ছোট পাত্রে নিয়ে তো আর বাজারে যাওয়া যাবে না। একটা উপায় অবশ্যই আছে। তোমরা সবাই আমাকে মাছ ধরবার জন্য যেভাবে সাহায্য করলে, তোমাদের ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। হ্যাঁ, তোমরা সবাই যখন সমান কষ্ট করেছো তখন এই মাছ বিক্রির টাকা তোমাদের সবার সমান প্রাপ্য। এরপর জেলে ও তার বউ সেই টাকা সবাইকে সমান ভাগে ভাগ করে দিল। আর এভাবে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ছোটবেলায় তপুর বাবা মা দুজনেই মারা যায়। তপু বড্ড একা। এই ভবপারে তপুর এক কাকা ও কাকি ছাড়া কেউ নেই। তপুর কাকার বিরাট ফলের দোকান আছে। তপু তার কাকার সাথে দিনরাত ফলের দোকানে ফল বেচাকেনা করে। তপু, শোন শোন, আজ আমাকে একটু বিনয়পুরে যেতে হবে। শুনেছি ফলের জাহাজ আসছে আজ। ঠিক আছে কাকা, তুমি যাও, আমি এই দিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোর উপর আমার সে ভরসা আছে। আমার ফিরতে বেশি দেরি হবে, তোর কাকিকে বলে দিস কেমন? আচ্ছা কাকা, আমি বাড়িতে গিয়েই কাকিকে বলে দেব। আচ্ছা, আমি চললুম তাহলে। এই ফল নিয়ে যান, ফল নিয়ে যান, হরেক রকমের ফল, পাকা পাকা ফল, রসে ভরা ফল। তা বাবা, তোমার কাছে কি কি ফল আছে? আমার কাছে আম, কলা, পেয়ারা, পেঁপে সব ফলই আছে। আপনার কি ফল চাই বলুন? আমাকে বাপু 1 কেজি পাকা আম দাও দেখি। এক্ষুনি দিচ্ছি। তা বাপু, তোমার আম মিষ্টি হবে তো? একবার খেয়েই দেখুন না, আমার দোকানের ফল এত মিষ্টি যে একবার যদি কেউ খায় সে আবার আমার দোকানে ফল কিনতে আসে, বুঝলেন? তা বেশ বেশ, কত দাম হলো তোমার? 22 টাকা দাম হয়। আপনি নতুন তো, আপনি আমাকে দিন 20 টাকায়। ফল নিয়ে যান, ফল নিয়ে যান, পাকা পাকা ফল, মিষ্টি মিষ্টি ফল। এদিকে সন্ধ্যা হতে চলল। কাকার বাজার থেকে ফিরতে দেরি হবে বলে তপু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিল। দোকান থেকে বাড়ি ফিরতে তপুকে পাড়ি দিতে হয় একটা বিরাট বন। তাই তপু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকলো। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ তো অন্ধকার হয়ে আসছে বলে মনে হচ্ছে, সাথে তো আলো নেই। ওরে বাবা, যদি আমাকে ভূতে নিয়ে যায়। কি রে তপু, তুই একলা আসলি যে? তোর কাকা কোথায়? কাকা ওই একটু বিনয়পুরের হাটে গেছে। ফলের জাহাজ নাকি চলে এসেছে। তা সন্ধে হয়ে গেল, আজ ফিরতে পারবে তো? তুমি চিন্তা করো না কাকি, কাকা ঠিক চলে আসবে। ওই তো কাকা চলে এসেছে। কি রে তপু, কখন আসলি বাড়িতে? এই তো সবে মাত্র আসলুম, তোমার কথাই হচ্ছিল। আমার কি কথা হচ্ছিল গিন্নি? না মানে রাত হতে চলল, এজন্য তপুকে বলছিলাম তোর কাকা কখন আসবে। নাও নাও, এই তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি, পেটের মধ্যে মনে হয় যুদ্ধ বেঁধে গেছে। হ্যাঁ, তুমি আর তপু হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার দিচ্ছি। কাকি তপু আর কাকাকে খেতে দিল। তপু খুব ভালো ছেলে। বাবা মা মারা যাবার পর থেকে কাকা কাকির সাথে থাকে। তপু কাকা কাকি সব কথা শোনে, তাদের কথা মতো সব কাজ করে দেয়।
তপু খুব পরিশ্রমী একজন ছেলে। তপু, কালকে সকাল সকাল উঠে হাটে যেতে হবে। নতুন ফলগুলো ভালো করে সাজাতে হবে। ও তোমাকে ভাবতে হবে না কাকা, আমি সকালে গিয়েই সব সাজিয়ে ফেলবো। ফল নিয়ে যান, ফল নিয়ে যান, পাকা পাকা ফল, মিষ্টি মিষ্টি ফল নিয়ে যান, নিয়ে যান। পেঁপে কত করে বাপু? পেঁপে 17 করে বিক্রি করছি, কিন্তু আপনার জন্য 15 টাকা রাখতে পারবো। তা পেঁপে মিষ্টি হবে তো? হ্যাঁ, একবার খেয়েই দেখুন না এই দোকানের ফল। ঠিক আছে বাছা, আমাকে দাও একটা। তুই তো বেশ সুন্দর করে কথা বলতে পারিস তপু। তুই না থাকলে বোধ হয় আমার দোকানের এত ফল বিক্রি হতোই না। হয়েছে কাকা, হয়েছে। এখন আমার আরও তো প্রশংসা করতে হবে না। আশেপাশের ফলের দোকানিরা তো তোকে সহ্য করতে পারে না। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কাকা। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। তপু ও তার কাকার এমন ব্যবসা দেখে আশেপাশের দোকানিরা হিংসায় জ্বলে পুড়ে যায়। তারা মনে মনে ভাবে কিভাবে তপু আর তার কাকার ব্যবসা ধ্বংস করা যায়। তপু আর তার কাকা দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়। আশেপাশের দোকানিরা মিলে তপুর কাকার দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে তপু, এ কি সর্বনাশ হলো রে? কে করলো আমার এত বড় সর্বনাশ? তুমি শক্ত হও কাকা, আমরা আবার শুরু করব। সবকিছু কি এত সহজ রে পাগল ছেলে? ও তুমি ভেবো না কাকা, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। আমি বিনয়পুরে যাচ্ছি। বিনয়পুর গিয়ে কি করবি তুই? তুমি আমাকে যেই টাকা দিতে খরচের জন্য, আমি সেই টাকাগুলো জমিয়ে রেখেছি। সেই টাকাগুলো দিয়েই নতুন ফল নিয়ে আসব। কাকা বাড়ি চলে গেল। তপু বিনয়পুর হাটে চলে গেল। তপু বিনয়পুর হাটে গিয়ে এক ব্যবসায়ীর নিকট শুধু কতগুলো পেঁপে দেখল। জাহাজের সমস্যার কারণে আজকে বাজারে কোনো ফলই আসেনি। তপু বাধ্য হয়ে ওই পেঁপেগুলো কিনে মাথায় করে বাড়ির দিকে রওনা দিল। তপু ফলের ঝুড়ি মাথায় করে বনের মাঝখান দিয়ে হাঁটতে থাকে। ক্লান্ত শরীর নিয়ে তপু একটা বটগাছের নিচে ফলের ঝুড়ি নামিয়ে বিশ্রাম করে। কে তুমি বাছা? আমি তপু, বিনয়পুর বাজার থেকে আসছি। আমি ফলের ব্যবসা করি। তা তোমার পেঁপেগুলো সব কি পাকা? হ্যাঁ, এখানে সব পেঁপেই একদম গাছ পাকা, অনেক মিষ্টি। তা বাবা, আমি খুব ক্ষুধার্ত। তুমি কি আমাকে তোমার থেকে একটা পেঁপে দেবে? অবশ্যই দেব। আহ, খুব মিষ্টি পেঁপে। তুমি খুব ভালো মানুষ। তোমার মঙ্গল হোক। আমাকে আশীর্বাদ করুন। বৃদ্ধ তপুকে আশীর্বাদ করতে করতে চলে গেল। তপুও তার ফলের ঝুড়ি মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করে। ততক্ষণে তপুর ঝুড়ির সব পেঁপে রূপালি হয়ে গেছে। সন্ধ্যা নেমে আসবে, তাই তপু দ্রুত বেগে চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে তপু বাড়িতে চলে আসলো। কাকা, ও কাকা। কিরে তপু, ফিরেছিস তুই? তুই যে মাঝে মধ্যে কি পাগলামি করিস। আরে এখন বকবক না করে ফলের ঝুড়িটা নামাও দেখি। কি ফল এনেছিস? বাজারে পেঁপে ছাড়া অন্য কোনো ফল নেই কাকা। জাহাজের সমস্যার কারণে বাজারে ফল আসেনি। এ কি রে, এ কি দেখছি আমি? আমিও তো কিছু বুঝতে পারছি না কাকা। এ তো দেখছি রূপালি পেঁপে। কোথায় পেলি? না মানে
কাকা, আমি তো পাকা হলুদ পেঁপে কিনে আনলাম। তাহলে এমন রূপালি পেঁপে হয়ে গেল কিভাবে? তপু তার কাকাকে বৃদ্ধের সব কথা খুলে বলে। তপুর কাকা বুঝতে পারে বৃদ্ধ তপুর সততা আর মহৎ গুণ দেখে তপুকে রূপালী পেঁপে উপহার দিয়েছে। পরের দিন তপু আর কাকা দুজনে মিলে রূপালী পেঁপে বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে তপুর কাকা আবার দোকানে ফল তুলে ভরে ফেলে। কাকা, ফল তো প্রায় শেষ হতে চলল। আমি কি বাজারে নতুন ফল আনতে যাব? না, তুই থাক, আমি যাব ও বেলার দিকে। না কাকা, তোমার শরীরটা খুব একটা ভালো না, তুমি থাকো, আমি ঘুরে আসি। এই বলে তপু আবার বিনয়পুর বাজারের দিকে হাঁটতে থাকে। ওই বটগাছের নিচে গিয়ে তপু এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কিছুই দেখতে পায় না। হে মহানুভব, তুমি কোথায়? তুমি আমায় দেখা দাও। তপু কাউকে দেখতে না পেয়ে আবার হাঁটা শুরু করলো। তপু বিনয়পুর বাজার থেকে বিভিন্ন ধরনের ফল কিনে মাথায় ঝুড়ি নিয়ে হাঁটতে থাকে। এতগুলো ফলের মধ্যে কয়েকটা পেঁপেও আছে। তপু হাঁটতে থাকে। বটগাছের নিকট আসার সাথে সাথেই পেঁপেগুলো রূপালী হয়ে যায়। ঝুড়ি মাথায় থাকায় তপু কিচ্ছুটি টের পায় না। দোকানে এসে তপু ফলের ঝুড়ি নামানোর পর অবাক হয়ে যায়। কি রে, আজও কি তোর ওই বৃদ্ধের সাথে দেখা হয়েছিল? না কাকা। তবে এই রূপালী পেঁপে কোথা থেকে আসলো? আমি কিভাবে বলবো, ঝুড়ি তো আমার মাথায় ছিল। বুঝতে পেরেছি, বৃদ্ধ তোকে রূপালী পেঁপের ব্যবসা করবার জন্যই হয়তো তোর পেঁপেগুলোকে রূপালী পেঁপে করে দিয়েছে। হয়তো তাও হতে পারে কাকা। এইভাবেই সৎ হয়ে থাকবি, তাহলে জীবনে এই রূপালী পেঁপের থেকেও ভালো কিছু পাবি তুই। ঠিক আছে কাকা। এভাবেই তপু প্রতিবার বিনয়পুর থেকে পেঁপে কিনে নিয়ে আসে। ওই বটগাছের নিকট আসার সাথে সাথে পেঁপেগুলো রূপালী হয়ে যায়। তপু মনের আনন্দে রূপালী পেঁপের ব্যবসা করতে লাগলো। খুব তাড়াতাড়ি তপু বড় ফল ব্যবসায়ী হয়ে উঠল। তপুর কাকা কাকি তপুকে খুব বেশি ভালোবাসতে লাগলো। রায়পুর গ্রামে এক কৃষকের ছিল দুই যমজ ছেলে। ছেলে দুটি ছিল খুব দুষ্টু। গ্রামের ছোট বড় সবার সাথে খুব দুষ্টুমি করত। এতে প্রতিদিন কৃষকের বাড়ি একজন না একজন বিচার নিয়ে আসতো। প্রতিদিনের মতো আলার মা কৃষকের বাড়ি বিচার নিয়ে এলো। কি গো ভাই, তোমার ছেলেদের ভেতরে কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই নাকি? কেন গো আলার মা, আমার ছেলেরা আজ আবার কি করলো? কি করেনি তাই বলো। দেখো তো আমার ছেলেটাকে মেরে কি করেছে ওরা দু ভাই। মানুষে কি মানুষকে এভাবে মারতে পারে বলো তো? বোন, কিছু মনে করো না, আমার ছেলেরা বাড়ি আসলে বুঝিয়ে বলবো। আজকের পর থেকে আলার গায়ে আর কোনো দিনও হাত দিবে না। কত মানুষে তো বুঝ দিল, কিন্তু কোনোদিনও কি এরা বুঝ নিয়েছে? গাছের লিচুগুলা একটাও রাখলো না, আর আজ আমার ছেলেটা হাতে নাতে ধরায় তাকে এভাবে মেরেছে। আলার মা বকতে বকতে বাড়িতে চলে গেল। আর এদিকে কৃষকের বউ কাঁদতে কাঁদতে বলল, ওগো, আমার ছেলে দুটো কি কখনোই মানুষ হবে না? মানুষের কাছে কত কথাই না শুনলাম, তারপরেও এরা কেন ভালো হয় না বলো তো? কেঁদো না গিন্নি, অনেক হয়েছে, আর না। এদেরকে যে কিভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে। আজ বাড়িতে আসুক। কৃষক ও তার বউ কথা বলছিল, তখন তারা দু ভাই বাড়ি এসে দেখলো যে তাদের মা কাঁদছে। মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো আর কি করব বলতো? তোদের দু ভাইয়ের জন্য কি আমাদের কোনো শান্তি আছে? আমরা আবার কি করলাম? বুঝতে পারছো না? আলাকে ধরে তোমরা মেরেছো কেন? আর ওদের গাছে লিচু সব চুরি করে খেয়েছো কেন?
আসলে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা দুই ভাই আর কোনো দিনও মানুষদের বিরক্ত করব না। শোনো তোমরা দুই ভাই, আমার শরীরটা আজ দুদিন খুব খারাপ, আর কাছে কোনো টাকা পয়সাও নেই। আমার সব টাকা আমাদের ওই বাবলাতলার জমিতে পোঁতা আছে। কি বলছো বাবা? বাড়িতে এত জায়গা থাকতে টাকাগুলো তুমি মাঠে পুঁতে এসেছো? হ্যাঁ, কারণ আমার ওই জমিটা যে সে জমি না, ওইটা একটা জাদুর জমি। ওই জমিতে টাকা রাখলে দিনে দিনে জমিতে আরো টাকা দেয়। কি বলছো বাবা? টাকা রাখলে টাকা বাড়ে? এমন কথা তো আগে কোনোদিনও শুনিনি। এতদিন আমি তোমাদের বলি নাই, কারণ তোমরা ছোট ছিলে। এখন বড় হয়েছো, আর তাছাড়া আমার মনে হলো কথাটা তোমাদের এখন বলা উচিত, তাই বলেছি। তাহলে এখন আমরা কি করব বাবা? আমি চাই তোরা দুই ভাই জমিটা খুঁড়ে টাকাগুলো উঠিয়ে নিয়ে আয়। সত্যি বলছো বাবা? তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই এক্ষুনি যাচ্ছি আর টাকাগুলো নিয়ে আসছি। তারা দু ভাই মাঠের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে কৃষকের বউ কৃষককে বলল, ওগো, এটা তুমি কি কথা বললে? ছেলেদের সাথে মিথ্যা কেন বললে? মিথ্যা না গিন্নি, এটা সত্যি কথা। আমাকে না জিজ্ঞাসা করে সময় হলে সখী দেখতে পাবে। তারা দু ভাই মাঠে গিয়ে বলল, ভাই, বাবা এতদিন আমাদের কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিল কেন? এই জমিতে যে এত টাকা আছে, বাবা আমাদের আগে কেন বলেনি? বাবা মনে করেছে হয়তোবা আমরা এই জমি থেকে সব টাকা চুরি করে নেব, তাই বলেনি। বাবা তো জানে না যে আমরা কত বড় বাটপার। এই জাদুর জমি থেকে আজ কত টাকা যে আমরা ঝেড়ে দেব, তা তো বাবা জানি না। এই ভাই, আস্তে কথা বল, আস্তে, না হলে আশেপাশের মানুষগুলো শুনে ফেলবে। আস্তে আস্তে চল, এবার আমরা আমাদের কাজ শুরু করি। তারা দু ভাই তাদের জমিটা ভালোভাবে খুঁড়তে শুরু করলো। সারা দিন ধরে জমিটা খুঁড়ে যখন কোনো টাকাই পেল না, তখন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে তার বাবাকে বলল, বাবা, আমরা সারা দিন ধরে জমিটা খুঁড়লাম, খুব ভালোভাবে খুঁড়লাম, কিন্তু কোথাও তো টাকা দেখতে পেলাম না। হ্যাঁ বাবা, তুমি কি আমাদের মিথ্যে বলেছো? শোনো গিন্নি, আমার ছেলেদের কথা শোনো। আরে পাগল, তোদের বাবা কি মিথ্যে বলতে পারে? বয়স হয়েছে, তাই হয়তো মনে রাখতে পারি না। মানে কি? তাহলে সারাদিন কি আমাদের এই পরিশ্রমটা বৃথা গেল? বৃথা কেন যাবে? টাকা তো ওই জমিতে নেই, আমাদের বাড়ির পাশে এই জমিটায় আছে। আমি তো কতদিন ও টাকা ওঠাইনি, সব জমা করে রেখেছি তোদের জন্য, যেন তোরা বড় হয়ে বেশি করে টাকা পাস, আর সেই টাকা দিয়ে ভালো একটা কাজ করতে পারিস। বাবা, আমাদের এই জমিটা তো ফেলনাই থাকে। তোমার হয়তো ভুল হয়েছে, টাকা আমাদের এই জমিতেই আছে। হ্যাঁ বাবা, এই তবে শোন, জমিটা এবার কিন্তু বেশি করে খুঁড়িস, ঠিক একটা পুকুর যতটুকু গভীর হয়, না হলে কিন্তু টাকা পাবি না। আচ্ছা বাবা, আমরা যাচ্ছি। তারা দু ভাই খুশি হয়ে বাড়ির পাশের জমিটা খুঁড়তে শুরু করলো। আশেপাশের মানুষ তো তাদের দেখে খুব অবাক হলো। কি রে ভাই, আজ তোরা দুই ভাই কি মনে করে কাজ করছিস? হ্যাঁ, আর কতদিন বসে খাবো ভাই? এবার তো বাবাকে একটু শান্তি দিতে হবে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস ভাই, কাজ করে খা, কাজ করে খা, কাজের বিকল্প কিছুই নেই। তোদের আজ দেখেও আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোরা কাজ কর, পরে কথা হবে, কেমন? জহির সেখান থেকে চলে গেলে তারা দু ভাই হাসতে হাসতে বলল, ভাই অনুপ, আজ কিন্তু আমরা টাকা খুঁজে বের করবই। আমাদের আজ আরো ভালোভাবে কাজ করতে হবে।
হ্যাঁ ভাই, তাড়াতাড়ি কাজ কর। তারা দু ভাই মন দিয়ে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে একটা পুকুর কেটে ফেললো, কিন্তু টাকার কোনো হদিশ মিলল না। তখন অরুণ বলল, ভাই, বাবা মনে হয় আমাদের বোকা বানিয়েছে। আমরা তো সারা দিন ধরে এই জমিটায় একটা পুকুর বানিয়ে ফেললাম, কই টাকা তো দেখলাম না। চল বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করে দেখি। তারা দু ভাই আজ মন খারাপ করে বাড়িতে গেল। তাদের দু ভাইয়ের মন খারাপ দেখে তাদের বাবা বলল, কি হলো তোমাদের দুই ভাইয়ের আজ মন খারাপ কেন? কি হয়েছে তোমাদের? বাবা, আমরা তো জমিটা খুঁড়তে খুঁড়তে একটা পুকুর বানিয়ে ফেলেছি। কই তোমার সেই জমানো টাকা তো কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ বাবা, তুমি তাহলে সত্যি সত্যি আমাদের সাথে মিথ্যে বলেছো? না রে আমার সোনারা, বাবা মা কখনো মিথ্যে বলে না। তোরা বাবলা তলার জমিটায় কাল শস্য রোপণ করবি, আর এই পুকুরে কাল পানি দিয়ে মাছ ছাড়বি। তাহলে কি হবে বাবা? আমরা কি টাকা পাবো নাকি? হ্যাঁ পাবি তো। তোরা এক ভাই মাঠ দেখাশোনা করবি, আর এক ভাই পুকুর দেখাশোনা করবি। পরের দিন তারা দু ভাই দু কাজে নেমে পড়ল। দেখতে দেখতে অরুণের ক্ষেতের ফসল পেকে গেল, আর এদিকে অনুপের পুকুরের মাছও বড় হয়ে গেল। তারা দু ভাই অনেক টাকার শস্য ও মাছ বিক্রি করলো। সেদিন তারা খুব খুশি হলো। তাদের খুশি দেখে কৃষক বলল, এবার তোরা কি তোদের সেই জাদুর জমির লুকোনো টাকাগুলো পেয়েছিস বাবা? বাবা, আজ আমরা দুই ভাই খুব খুশি হয়েছি। আসলে জীবনে কষ্ট না করলে কিছুই করা সম্ভব না। হ্যাঁ বাবা, টাকা তো জাদুর জমিতে ছিল না, টাকা তো তোমার কথা আর বুদ্ধিতে ছিল। আমাদের এত সুন্দর একটা বুদ্ধি দেবার জন্য তোমাকে ধন্যবাদ। ওগো, তোমার মাথায় এত বুদ্ধি আগে তো জানতাম না। তোমার বুদ্ধি দিয়ে আমার ছেলে দুটোকে ভালো করলে আজ যে আমার খুব খুশি লাগছে গো। গিন্নি, সন্তান যদি খারাপ হয়ে যায় তবে তাকে বকাঝকা করে নয়, বুদ্ধি দিয়ে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে হয়। আর আমি সেই কাজটাই করেছি। বাবা, তোমার দুই ছেলেকে নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন থেকে আমরা আর কারোর সাথে দুষ্টুমি করব না, সব সময় কাজ করব, আর তোমার জাদুর জমি থেকে টাকা রোজগার করব। এভাবে কৃষকের দু ছেলে মন দিয়ে যত্নের সাথে তাদের কাজ করতে লাগলো। তারা দু ভাই আর কোনোদিনও কারোর সাথে কোনো দুষ্টুমি করেনি। এরপর থেকে কৃষক তার বউ আর দুই ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।